নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা প্রবাস যাত্রা। বঙ্গদেশ পরিত্যাগপূর্বক আমাকে যে দেশান্তরে যেতে হবে এ চিন্তা কখনো আমার মনে স্থান পায়নি এবং অন্য কেউ কখনো বিশ্বাস করতে পারেনি যে আমার ন্যায় অলস শান্তিপ্রিয় একটা লোক দুর্গম হিমালয়ের বড় বড় চড়াই উতরাই পার হয়ে পদব্রজে সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘুরে বেড়াবে। কিন্তু অদৃষ্টের লেখাকে খণ্ডন করতে পারে। দেশ ত্যাগ করে আমাকে বহু দূর ঘুরতে হয়েছিল, চাকরির উদ্দেশ্যে নয়, শান্তির অন্বেষণে। শোকসন্তপ্ত অধীর চিত্তকে সংযত করবার জন্য জন্মভূমি ছেড়ে এক অনির্দিষ্ট দেশে যাত্রা করলাম। প্রথমে যেদিন হাওড়া স্টেশনে গাড়িতে উঠলাম সে অনেক দিনের কথা, কিন্তু এখনো সে কথা বেশ মনে আছে। দুঃখের দিনের কথা বড় মনে থাকে। সবচেয়ে আমার মনে এই ভাবটি বেশি জাগছিল যে বাংলাদেশে আর কখনো ফিরব না, এবং যারা আমার আপনার তাদের স্নেহপূর্ণ মুখ আর একবার দেখবার সম্ভাবনাও বিলুপ্ত হয়েছে। আমার একটি বন্ধু আমাকে বিদায় দেবার জন্য স্টেশনে এসেছিলেন। তার মুখখানি ভার। গাড়ি ছাড়বার শেষ ঘণ্টা পড়লে তিনি গাড়ির দরজা দিয়ে দুহাত বাড়িয়ে আমার হাত দুখানি চেপে ধরলেন। তখন অধিক কথা বলবার অবকাশ ছিল না, এবং কথা বলে মনের আবেগ দূর করা তখনকার পক্ষে অসম্ভব। গাড়ি ছেড়ে দিল। বন্ধুর দিকে শেষবার চাইলাম। তার চক্ষু জলে পুড়ে উঠেছিল। আমার চক্ষুও বোধহয় শুষ্ক ছিল না। একবার মনে হলো কোন অনির্দিষ্ট পথে, কোন দূর দেশে শান্তির কুহাকে কেন ছুটে চলেছি। আর যাব না, নেমে পড়ি। তখনই মনে হলো সকলই মায়া, জীবন বিড়ম্বনাময়। যদি বন্ধন ছিঁড়েছি তবে আর কেন। তখন মনে হলো বন্ধন ছেঁড়া বড়ই সহজ। অনেক দূরের টিকিট নিয়েছিলাম। গাড়ি ছেড়ে দিলে গাড়িতে বসে আমি সেই সুদূরবর্তী পশ্চিম দেশের পর্বতবেষ্টিত নির্জন গ্রামের চিত্র কল্পনা করছিলাম। নানা দেশের যাত্রীতে গাড়িখানি পূর্ণ, কিন্তু সেই সমাগত মনুষ্যমণ্ডলীর মধ্যে আমি একাকী। আড্ডায় আড্ডায় গাড়ি থামে, লোক ওঠে এবং নামে, কিন্তু কেউই আমাকে জিজ্ঞাসা করে না, বাপু তুমি কোথায় যাবে? আমারও কাউকে কোনো কথা জিজ্ঞাসা করবার ছিল না। শুধু চিন্তা ভালো লাগে না। একবার একটু আলাপ করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু সেই জনকোলাহলের মধ্যে একখানিও পরিচিত মুখ দেখতে পেলাম না। অপরিচিত লোকের সঙ্গে আলাপ করবার উৎসাহ ছিল না। এই সময় কর্ডলাইনে মধুপুরের কাছে একটা পুল ভেঙে পথ খারাপ হয়েছিল। ডাকগাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সে পথে যেত না। ডাকগাড়ি ভগ্ন সেতুর এপারে এসে থামত। ডাক পার হলে আবার অপর পার থেকে দ্বিতীয় গাড়ি ছাড়া হতো। আমি মিক্সড ট্রেনের আরোহী। আমাদের গাড়ি কানু জংশন থেকে দক্ষিণ পথ অবলম্বন করল। বামে বা দক্ষিণে কোনো দিকেই আমার কিছু আপত্তি ছিল না, এবং একদিনের স্থানে 2-4 দিন লাগলেও আমি নিশ্চিন্ত। কোনো রকমে দিন পাত করা ছাড়া তখন আমার জীবনের অন্য উদ্দেশ্য ছিল না। গাড়ি যতই অগ্রসর হতে লাগলো লোকজনের ভিড়ও তত বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে কথা, গল্প, হাস্য, পরিহাস, গণ্ডগোল সে সকলের আর ইয়ত্তা রইল না। একজন তার ভাইয়ের সঙ্গে পৃথক হওয়ার গল্প বলছিলেন। শুনলাম তার সহোদর কিঞ্চিত অতিরিক্ত পরিমাণে স্ত্রৈণ, এবং তাই তাঁদের এই পারিবারিক বিপত্তির কারণ। আর একজন লোক তার অংশীদারকে কিরূপে ফাঁকি দেবে একজন সুহৃদের সঙ্গে সেই সম্বন্ধে ষড়যন্ত্র আঁটছিল।
একজন বেঞ্চে হেলান দিয়ে গান গাইছিল। হঠাৎ অর্ধপথে গান ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী আরেকজনকে জিজ্ঞাসা করল, মশাই কলকেটা একবার দেবেন? নিকটে আরেকটি তাম্রকুটপাই কলকেটাতে একটা দম দেবার জন্য অনেকক্ষণ থেকে উমেদার ছিল। সে তার অধিকারহানির সম্ভাবনা দেখে একটু রেগে চোখ গরম করল, কিন্তু পূর্বোক্ত গায়কবর তাতে ভ্রুক্ষেপ মাত্র না করে দুইটি উৎকট দমে কলিকা সঞ্চিত তামাকটুকু নিঃশেষ করে সেই গরম লোকটার হাতে দিল এবং পূর্ববৎ গাইতে লাগল, ঘোরা তিমিরা রজনী সজনী, না জানি কোথায় শ্যাম গুণমণি, পৃষ্ঠে দুলিছে লম্বিত বেনি ইত্যাদি। পৃষ্ঠে লম্বিত বেনি দোলার কথা মিথ্যা, তবে মস্তকে একটা অনতিদীর্ঘ শিখা দুলছিল বটে। এবং গায়কবর শ্যাম দর্শনের জন্য কিরূপ কাতর হয়েছিলেন শুধু গান শুনে তা ঠাহর করা যায় না। কিন্তু সেটি যে ঘোরা তিমিরা রজনী তাতে সন্দেহ ছিল না। গ্রীষ্মকালে কৃষ্ণপক্ষের একাদশী কি দ্বাদশী, এবং তখন রাত্রি 12টা। আকাশে অল্প মেঘ করেছিল, সুতরাং ভালো করে নক্ষত্র দেখা যাচ্ছিল না। শুধু স্তব্ধ প্রান্তরের বক্ষ ভেদ করে আমাদের গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছুটছিল। একটু ঘুম এলো, ঘুমের বেশি অপরাধ ছিল না। সেই বেলা 11টার সময় গাড়িতে চড়েছি। রাত্রি 12টা পর্যন্ত সমানভাবে বসে লোকের নামা ওঠা দেখছি আর কোলাহল শুনছি। আহারও নেই, নিদ্রাও নেই। এতক্ষণে নিদ্রাকর্ষণ হওয়াতে যাত্রীদের গাঁটরিগুলো একটু সরিয়ে জড়সড়ভাবে শুয়ে পড়লাম। রাত্রি প্রায় 2টো কি 1:30টার সময় নাম মনে নেই এমন একটা স্টেশনে মাথার কাছে খটখট শব্দ হওয়াতে ঘুম ভেঙে গেল। মাথা তুলে দেখি আমার কামরার দ্বার ধরে একটা লোক টানাটানি করছে। কামরাটি এখন নিস্তব্ধ। যে ভদ্রলোকটি শ্যাম দর্শনের আশায় হতাশ হয়ে বেহাগ গিয়ে বিরহ জ্বালা মেটাচ্ছিলেন, দেখলাম আর একটা বেঞ্চে তার মুন্ডুটা লোটাচ্ছে। যুদ্ধ শেষে যুদ্ধক্ষেত্রে আহত বীরের ন্যায় যাত্রীদল গাড়িতে নানা রকম ভঙ্গি করে শুয়ে পড়েছে। 3rd ক্লাসের গাড়ি, আলো বেশি নেই। এক কোণে ওপরে একটা লণ্ঠন টিপটিপ করে জ্বলছিল, তাতে সমস্ত গাড়ি আলোকিত হয়নি। গাড়ির দরজায় চাবি দেওয়া ছিল, কিন্তু যে দরজা ধরে টানাটানি করছিল সে একজন পশ্চিম দেশীয় ব্যক্তি। কিছুতেই গাড়ি খুলতে না পারায় শোরগোল করাতে একজন পুলিশম্যান এসে গাড়ির দরজা খুলে দিল। উঠে বসলাম। বাতায়ন পথে চেয়ে দেখলাম স্টেশনটা অতি ছোট। আমাদের গাড়ি স্টেশন থেকে অনেক দূরে প্ল্যাটফর্মের এক প্রান্তে এসে লেগেছে। দ্বার খোলা হলে দেখলাম সেই লোকটি একটি যুবতীকে গাড়ির মধ্যে তুলে দিয়ে তাকে একটু বসবার জায়গা দেবার জন্য সবিনয়ে আমাকে অনুরোধ করল। একটি ছোট ছেলে কোলে নিয়ে যুবতী গাড়ির মধ্যে এসে বসলে সেই লোকটি তার লটবহর আনবার জন্য স্টেশনের দিকে ছুটে গেল। ছোট স্টেশন, গাড়ি বোধহয় এখানে 2-1 মিনিটের বেশি থামবার নিয়ম নেই। সুতরাং তার অপেক্ষা না করেই গাড়ি ছেড়ে দিল। দেখলাম গাড়ি ছাড়া মাত্র সেই লোকটি আমাদের গাড়ির দিকে দৌড়ে আসছে, কিন্তু 5-7 হাত না আসতেই স্টেশনের লোক তাকে আটকে ফেলল। বেচারা যদি এদিকে দৌড়ে না এসে নিকটে কোনো একটা গাড়িতে উঠে পড়ত, পরের স্টেশনে নেমে অনায়াসেই আমাদের গাড়িতে আসতে পারত। কিন্তু বিপদকালে অনেক বুদ্ধিমানের বুদ্ধিই লোপ পায়। একজন নিরক্ষর হিন্দুস্থানি যে এই বিপদে হতভম্ব হয়ে পড়বে তার আর আশ্চর্য কি। এদিকে গাড়ি ছাড়ল দেখে স্ত্রীলোকটি সেই শিশুপুত্রকে কোলে নিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়বার ইচ্ছায় তাড়াতাড়ি দ্বার খুলে ফেলল। গাড়ির মধ্যে আর সকলেই নিদ্রিত। এখন আমার কি করা উচিত তা ঠিক করতে পারলাম না। গৃহস্থের মেয়ে, হঠাৎ তার হাত ধরে ফেরানো আমার পক্ষে কর্তব্য নয়। অথচ আমি হিন্দি ভাষায় যেরকম সুপণ্ডিত, তাতে লাফিয়ে পড়লে তার কিরূপ বিপদের সম্ভাবনা তা বুঝিয়ে তাকে নিরস্ত করাও আমার সাধ্যায়ত্ত নয়।
সুতরাং অগত্যা কুছ ভয় নেহি, নেহি নামো ইত্যাদি দু চারটি স্বরচিত হিন্দুস্থানি কথায় তাকে নিবৃত্ত করবার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে গাড়ির দরজাটা সজোরে ধরে রইলাম। স্ত্রীলোকটি উচ্চ স্বরে কাঁদতে লাগল। আমাদের পাশের কামরায় দু চারজন হিন্দুস্থানি ঘুমোচ্ছিল। স্ত্রীলোকের ক্রন্দন শব্দে তারা উঠে পড়ল। সকল কথা শুনে তারা কিংকর্তব্য সম্বন্ধে নানা প্রকার অভিপ্রায় ব্যক্ত করতে লাগল। একজন একটা অভদ্রচিত রসিকতা করতেও ত্রুটি করল না, যদিও তার সমস্ত রসিকতাটুকুর অর্থ আবিষ্কার করা আমার সাধ্য হয়নি। তথাপি যতটুকু বুঝলাম তাতেই আমার সর্বশরীর জ্বলে গেল। কিন্তু উপায় নেই, সুতরাং প্রশান্তভাবে সেই নীচ রসিকতাটুকু পরিপাক করতে হলো। মনকে প্রবোধ দিলাম, ছোট লোকের কাছে এর থেকে আর কি বা বেশি আশা করা যায়। চোরা না শুনে ধর্মের কাহিনী, সুতরাং ধর্মজ্ঞান সঙ্গত দুই একটা উপদেশ বাক্য প্রয়োগ করাও বাহুল্য বোধ করলাম। অনেক কষ্টে স্ত্রীলোকটিকে শান্ত করে বসালাম। সে কাঁদতে লাগলো। একেই আমি হিন্দি ভাষা বুঝি না, তার ওপর সে কাঁদতে কাঁদতে জড়িয়ে জড়িয়ে যে সকল কথা বলতে লাগলো তার এক বর্ণও আমি বুঝতে পারলাম না। এইমাত্র বুঝলাম যে সে ভাগলপুরের ওপাশে বরিয়ারপুর স্টেশনে নামবে। বরিয়ারপুরের কাছে তার বাপের বাড়ি। যে পুরুষটি গাড়িতে উঠতে পারেনি সে তার বড় ভাই। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম তাকে বরিয়ারপুরে নামিয়ে রেখে যাব। আমার সকল কথা বুঝতে না পারলেও যুবতী এটুকু বুঝল যে আমি তার শুভানুধ্যায়ী। যুবতীর কোলের ছেলেটি 3-4 মাসের বেশি হবে না। স্ত্রীলোকটিকে বিশেষ ব্যাকুল দেখে তার ছেলেটিকে আমি কোলে নিয়ে বসলাম। তাকে দেখে আরেকটি ক্ষুদ্র সুন্দর শিশু ও তার স্নেহময়ী মাতার কথা আমার মনে পড়ে গেল। তারা আর এই পৃথিবীতে নেই। আমার কোলে এসে শিশুটি হাত পা নেড়ে খেলা করতে লাগল। শেষে ঘুমিয়ে পড়ল। তখন তার মায়ের কোলে তাকে অর্পণ করলাম। এদিকে প্রত্যেক স্টেশনে গাড়ি থামে আর আমি মুখ বাড়িয়ে দিই যদি সেই লোকটি টেলিগ্রাম করে থাকে। ভাগলপুর পার হয়ে গেলাম, তবু কোনো সংবাদ পাওয়া গেল না। ক্রমে গাড়ি বরিয়ারপুর স্টেশনের নিকটবর্তী হলো। আমার মনে নানা রকম ভাবনা আসতে লাগলো। এই সুন্দরী যুবতীকে একাকিনী স্টেশনে নামিয়ে দেওয়া কর্তব্য কি না? এই রাত্রে যদি সে পথ চিনে না যেতে পারে, স্টেশনের লোকেরা যদি এই অসহায়া যুবতীর ওপর কোনো প্রকার অত্যাচার করে, তাহলে উপায় কি? অনেক চিন্তার পর স্থির করলাম আমি বরিয়ারপুর স্টেশনে নামব। চিরদিন নিজের সুখ স্বচ্ছন্দতা খুঁজে এসেছি, সে সমস্ত শেষ হয়েছে। এখন আর সেজন্য চিন্তা নেই। এখন একবার দেখা যাক পরকে একটু সুখী করা যায় কিনা। স্ত্রীলোকটির কাছে আমার অভিপ্রায় ব্যক্ত করলাম। সে আশ্বস্ত এবং সানন্দ মনে আমার পা ধরে কৃতজ্ঞতা দেখাতে গেল। আমি তাকে নিবৃত্ত করলাম। বরিয়ারপুর স্টেশনে গাড়ি থামল। স্টেশনটি ছোট। স্ত্রীলোকটির ভাই এখানে টেলিগ্রাম করেছিল, কিন্তু স্টেশনের লোকেরা ব্রেক ভ্যানের দিক থেকে অনুসন্ধান আরম্ভ করেছিল। কাজেই তারা আস্তে আস্তে আমি গাড়ি থেকে নেমে পড়লাম এবং যুবতীকেও নামালাম। স্টেশন মাস্টার এসে আমাদের তারের খবরের কথা বলল। স্টেশন মাস্টার লোকটার একটু ইংরেজি বলবার শখ ছিল, কিন্তু কথাবার্তায় তার যেরূপ বিদ্যার দৌড় দেখলাম, তাতে তার এ শখটুকু না থাকলেই ভালো হতো। কিন্তু অনেক লোকেই আপনাকে সামান্য বলে মনে করে না, সুতরাং এ বেচারিরও দোষ দেওয়া যায় না। সে ইংরেজিতে আমাকে বলল, ডোন্ট ফিয়ার বাবু, ইউ গো বাবু, উই আর হিয়ার, লেট হার অ্যালোন বাবু। আমি বললাম, যখন এখানে নেমেছি তখন আজ আর যাব না। স্টেশনে কর্মচারীর মধ্যে এক স্টেশন মাস্টার এবং একজন লোক। সে একাই পুলিশম্যান, মশালচি, টিকিট সংগ্রাহক, কুলি
এবং স্টেশন মাস্টারের আড়দালি, একাধারে সমস্ত। আমার সঙ্গে একটা চামড়ার পোর্টম্যান্টো। পুলিশম্যান ওরফে কুলিশ্রেষ্ঠ সেটি স্টেশনের ভেতর নিয়ে এলো। আমিও স্টেশন মাস্টার আগে, রমণীটি পেছনে। আমরা স্টেশন ঘরে প্রবেশ করলাম। স্টেশনে এসে তারের খবরটা দেখতে পেলাম। মাস্টারজির সঙ্গে একটু আলাপ হলো। তিনি লোক নিতান্ত মন্দ নন। আমরা সেই রাত্রি স্টেশনে থাকতে অনুরুদ্ধ হলাম। এই স্ত্রীলোকটিকে অপরিচিত স্থানে ছেড়ে দিতে সাহস হলো না, অথচ উভয় স্টেশনের ক্ষুদ্র একটি কক্ষে রাত্রি কাটানো অকর্তব্য বোধ করলাম। যুবতীকে জিজ্ঞাসা করে জানলাম তার বাপের বাড়ি স্টেশন থেকে 1 ক্রোশ দূরে। এদিকে ভাগলপুর থেকে গাড়ি পরদিন বেলা 11টার আগে আসবে না। রাত্রি জ্যোৎস্নাময়ী। শুনলাম পথে কোনো ভয় নেই। বাঁধা রাস্তা নেই বটে, কিন্তু ক্ষেতের আলের ওপর দিয়ে বেশ যাওয়া যায়। স্টেশনের পুলিশম্যানটিকে সঙ্গে যেতে বললাম, কিন্তু সে স্টেশন মাস্টারের সবেদন নীলমণি। তাকে ছেড়ে স্টেশন মাস্টারের একদণ্ড চলবার জো নেই। রাত্রি প্রায় শেষ হয়ে এসেছিল, সুতরাং আমি ইচ্ছা করলাম স্টেশনে বসেই অবশিষ্ট রাত্রিটুকু কাটিয়ে দিই। সকালবেলা যুবতীকে তার পিত্রালয়ে পৌঁছে দেব। কিন্তু স্ত্রীলোকটি আমার অভিপ্রায় শুনে কান্নাকাটি আরম্ভ করল। সঙ্গে সঙ্গে তার শিশুটিও কান্না জুড়ে দিল। অগত্যা আমি আমার পোর্টম্যান্টোটি স্টেশন মাস্টার মহাশয়ের জিম্মায় রেখে তাদের সঙ্গে রওনা হলাম। এবার যুবতী আমাকে পথ দেখিয়ে চলল। অনেক রাত্রে জ্যোৎস্না উঠেছিল। পাতলা মেঘের ভেতর দিয়ে সেই জ্যোৎস্না ঘুমন্ত মাঠের বুকে এসে পড়েছে। দূর বনে অল্প অল্প কি নড়ছে। 2-1টা পাখি মধ্যে মধ্যে ডেকে উঠছে এবং পূর্বাকাশ পরিষ্কার হয়ে আসছে। আমরা 2টি প্রাণী গ্রাম লক্ষ্য করে দ্রুত পদে চলতে লাগলাম। শুনেছিলাম রাস্তা প্রায় 1 ক্রোশ, কিন্তু চলতে চলতে পা ব্যথা করতে লাগলো। তবুও রাস্তা শেষ হয় না। আমার সন্দেহ হলো যুবতী বুঝি পথ ভুলেছে। তাকে সে কথা বললাম। সে হেসে বলল, লড়কি কি কখনো বাপের বাড়ির পথ ভোলে? এতক্ষণ পরে তার মুখে হাসি দেখে আমার মনে আনন্দ হলো। আমরা যখন যুবতীর পিত্রালয়ে পৌঁছলাম তখন ভোর হয়েছে, তবে চারিদিক বেশ পরিষ্কার হয়নি। ডাকাডাকি করতে সকলে উঠে পড়ল। একজন অপরিচিত বাঙালি বাবুর সঙ্গে মেয়েকে আসতে দেখে তারা অবাক হয়ে গেল, আমার দিকে চেয়ে রইল। তারপর মেয়েটি যখন সংক্ষেপে আমার পরিচয় প্রদান করল, তখন তাদের উপকারের জন্য আমি নিজের কাজ ক্ষতি করে এতটা কষ্ট স্বীকার করেছি শুনে তারা প্রাণ খুলে আমাকে ধন্যবাদ প্রদান করতে লাগল। যুবতীর বাপ একজন অশীতিপর বৃদ্ধ। কৃতজ্ঞতা ভরে সে আমার হাত জড়িয়ে ধরল। আমি আমার সেই সৃষ্টি ছাড়া হিন্দুস্থানি ভাষায় তাদের পরিতুষ্ট করলাম। বললাম, আমার কোনো ক্ষতি হয়নি। তোমার যে উপকার করতে পেরেছি তাতেই আনন্দিত হয়েছি। ভদ্রলোক যে এরকম উপকার করে তা তাদের বিশ্বাস ছিল না। ভদ্রলোকের ভদ্রতাতেও লোকের অবিশ্বাস, এ কতকটা বিস্ময়ের কথা বটে। আমি বড় ক্লান্ত হয়েছিলাম। সমস্ত রাত্রি জাগরণ, তার ওপর এই পরিশ্রম। বিশ্রামের জন্য একটা বিছানা চাইলাম। তারা তাড়াতাড়ি আমার জন্য একটা শয্যা রচনা করে দিল। বিনা বাক্য ব্যয় আমার শয়ন এবং নিদ্রা। জেগে দেখি রোদে সমস্ত আঙিনা ভরে গেছে। বেলা তখন প্রায় 10টা। আমি যেখানে শুয়েছিলাম সেখানে আর কেউ ছিল না, কিন্তু এত বেলা পর্যন্ত অপরিচিত স্থানে নিদ্রা যাওয়াতে কিছু অপ্রস্তুত হয়ে পড়লাম। উঠে সসংকোচে বাইরে এসে দেখি বারান্দায় সকলে বসে আছে। আমাকে দেখে পরিবারস্থ সকলে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। আমি আর বিলম্ব না করে স্নান করে এলাম। স্নান শেষ হলে দেখলাম যুবতীর জ্যেষ্ঠ ভ্রাতা এসে পৌঁছেছে।
বেচারা স্টেশনে এসে সকল কথা শুনেছিল। কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ সে আমার পোর্টম্যান্টোটাও বয়ে এনেছে। সেদিন আমাকে আর তারা কিছুতেই ছেড়ে দিল না। তাদের মধ্যে অন্তত আর একদিনও বাস করবার জন্য আমার হাত পা ধরে অনুরোধ করতে লাগলো। তাদের বিনয়পূর্ণ অনুরোধ উপেক্ষা করতে আমার কিছুতেই প্রবৃত্তি হলো না। দেখলাম তারা গরিব বটে, কিন্তু হৃদয়হীন নয়। তাদের সংসারে অনেক অভাব থাকলেও সেখানে শান্তির অপ্রতুলতা ছিল না। আমার শান্তিহীন হৃদয় এই সন্তুষ্ট ও শান্তিপূর্ণ পরিবারের মধ্যে এসে যেন অনেকটা প্রফুল্ল হয়ে উঠল। বৃদ্ধের 5টি ছেলে আর এই যুবতী একমাত্র কন্যা। ছেলেগুলি সকলেই পিতার আজ্ঞাবহ। 3টি ছেলের বিবাহ হয়েছে। বৃদ্ধা গৃহিণী আছেন। বড় ছেলের সন্তানাদি কিছু হয়নি। দ্বিতীয় পুত্রের 2টি সন্তান। মোটের ওপর বেশ সুখের সংসার। আহারাদির পর তাদের সঙ্গে একত্র বসে তাদের সুখ দুঃখের গল্প শুনতে লাগলাম। অতি অল্প সময়ের মধ্যেই আমি এদের নিতান্ত আপনার হয়ে পড়লাম। মেয়েরা সকলে আমার সম্মুখে আসতে কোনো আপত্তি করল না। এখানে মায়ের স্নেহ, ভাইয়ের সম্মান, ভগ্নীর আদর কিছুরই অভাব দেখলাম না। একবার মনে হলো এই নিরক্ষর চাষার পরিবারেই দিন কত কাটিয়ে যাই, কিন্তু থাকা হলো না। সেই রাত্রেই আমি তাদের গৃহ ত্যাগ করলাম। মেয়ে ও বধূরা আমার সঙ্গে অনেক দূর পর্যন্ত এলো। তখনও আর 2 দিন থাকবার জন্য অনুরোধ। গৃহস্বামীর 2 পুত্র আমার সঙ্গে স্টেশন পর্যন্ত এলো। শীঘ্রই লৌহরথ ধূম উদ্গীরণ করতে করতে প্ল্যাটফর্মের ওপর এসে থামল। গাড়িতে উঠে বসে আমার সব পরিচিত বন্ধুদের কথা ভাবতে লাগলাম।